সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি। ইরানের শক্তির প্রথম রহস্যটি লুকিয়ে আছে এর ভৌগোলিক অবস্থানে। প্রায় 16,48,000 বর্গ কিলোমিটারের এই দেশটি একটি প্রাকৃতিক দুর্গের মতো। চারদিকে বিশাল বিশাল পাহাড় আর একদিকে পারস্য উপসাগর ইরানকে সরাসরি বিদেশি আক্রমণ থেকে সুরক্ষা দিয়েছে। বিশেষ করে হরমুজ প্রণালী, যা বিশ্বের তেল বাজারের লাইফ লাইন, তার নিয়ন্ত্রণ ইরানের হাতে। পারস্য উপসাগরের নীল জলরাশি এখন আর মার্কিন রণতরীর একচ্ছত্র আধিপত্যের জায়গা নয়। একসময় যারা চোখ রাঙিয়ে মধ্যপ্রাচ্য শাসন করতে আসতো, আজ তারাই ইরানের ড্রোন আর মিসাইলের শক্তির ভয়ে নিরাপদ দূরত্বের পথ খুঁজছে। পেন্টাগনের দম্ভ চূর্ণ করে এবার কি তবে আলোচনার টেবিলে নতি স্বীকার করছে ওয়াশিংটন? পারস্য উপসাগরে মার্কিন বাহিনীর পিছু হটার নেপথ্য কাহিনী নিয়ে এবারের পর্ব বিস্তারিত থাকছে বিশেষ প্রতিবেদনে। ইরানের ড্রোন বিপ্লবের যাত্রা কিন্তু আজ বা কালকের নয়। এর বীজ বপন করা হয়েছিল আজ থেকে প্রায় ৮০ বছর আগে ইরান ইরাক যুদ্ধের ময়দানে। তখন বিমান বাহিনীর চরম সংকটে থাকা ইরান নজরদারি চালানোর জন্য প্রথমবারের মতো তৈরি করে মহাজের অন নামের একটি সাধারণ ড্রোন। সেই শুরু, এরপর থেকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি ইরানকে। বর্তমানে সেই ইরান হয়েছে ড্রোন জগতে এক অপরাজেয় নাম। ইরান সরাসরি যুদ্ধে না জড়িয়েও হিজবুল্লাহ, হামাস এবং হুতিদের মতো শক্তিশালী গোষ্ঠীর মাধ্যমে পুরো অঞ্চলে নিজের প্রভাব বজায় রাখে। ফলে শত্রুপক্ষ সরাসরি ইরানে হামলা করার আগে 10 বার ভাবে। সেই সাথে সামরিক প্রযুক্তিতে ইরানের স্বনির্ভরতা বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছে, বিশেষ করে তাদের ড্রোন প্রযুক্তি এবং ব্যালিস্টিক মিসাইল প্রোগ্রাম। বর্তমানে ইরান রাশিয়ার মতো পরাশক্তিকেও ড্রোন সরবরাহ করছে। তাদের দাবি, তাদের কোনো অস্ত্রের জন্য এখন আর বিদেশি সহায়তার প্রয়োজন হয় না। ইরানের আসল শক্তি কেবল তাদের অস্ত্র নয়, বরং তাদের কৌশলগত ধৈর্য। তারা কয়েক দশক পরের কথা চিন্তা করে চাল চালেন। নিষেধাজ্ঞা তাদের নিজেদের সম্পদ ব্যবহারের সুযোগ করে দিয়েছে, যা অর্থনীতিকে এক ধরনের রেজিস্ট্যান্স ইকোনমি বা প্রতিরোধী অর্থনীতিতে রূপান্তর করেছে। আর তাদের পারমাণবিক সক্ষমতাও নতুন বার্তা বহন করছে। যদিও ইরান বারবার বলছে তারা কোনো পরমাণু বোমা বানাচ্ছে না, কিন্তু তাদের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ প্রক্রিয়া পশ্চিমা দেশগুলোর জন্য সবচেয়ে বড় দুশ্চিন্তার কারণ। এই সক্ষমতায় ইরানকে আলোচনার টেবিলে উচ্চ আসনে বসিয়েছে। ইরান যে কোনো ধরনের যুদ্ধ আর হুমকি মোকাবেলার জন্য কল্পনার চেয়েও বেশি প্রস্তুতি নিয়ে রেখেছে। ইরানের হাতে এখন ৮০,০০০ ড্রোন ভান্ডার মজুদ রয়েছে, যার মধ্যে কামিকাজে, নজরদারি এবং স্ট্রাইক ড্রোন অন্যতম। আমেরিকার ধারণার বাইরে ইরানের এই রূপকথা ড্রোন ভান্ডারের শক্তি। এর মূল চালিকার শক্তির নাম শাহেদ। অল্প খরচে তৈরি কিন্তু ধ্বংস ক্ষমতায় মারাত্মক এই ড্রোন বদলে দিয়েছে আধুনিক যুদ্ধের সব হিসাব নিকাশ। বর্তমানে ইরানের তুরুপের তাস হল শাহেদ 136 বা কামিকাজে ড্রোন। এর রহস্য মিসাইলটির সফলতার মধ্যেই লুকিয়ে রয়েছে। যেখানে একটি আধুনিক ক্রুজ মিসাইলের দাম কয়েক কোটি টাকা, সেখানে মাত্র 20 থেকে 30 হাজার ডলারে তৈরি হচ্ছে এক একটি ড্রোন। নির্ভুলভাবে লক্ষ্য বস্তুতে আঘাত হানতে পারে এই শাহেদ ড্রোন। বিশেষজ্ঞরা বলছেন ইরান প্রমাণ করেছে যুদ্ধে জিততে হলে সবসময় দামি অস্ত্রের প্রয়োজন নেই। ড্রোনের ঝাঁক বা সোয়ার্ম অ্যাটাক দিয়ে তারা শত্রুর দামি এয়ার ডিফেন্স সিস্টেমকে ব্যস্ত রেখে লক্ষ্য ভেদ করতে পটু। এবার যদি ইরানে কেউ আঘাত করতে আসে, তাহলে এই ড্রোন দিয়ে সরাসরি ড্রোন ঝাঁক দিয়ে পাল্টা হামলা চালাবে ইরান, যা হবে অপ্রতিরোধ্য। বর্তমানে ইরানে ৮০,০০০ ড্রোন মজুদ রয়েছে, কিন্তু প্রতিদিনই এই ইরান নতুন নতুন ড্রোন আবিষ্কার করছে। এক তথ্য প্রকাশ পেয়েছে যেখানে ইরান প্রতিদিন প্রায় ৮,০০০ এই শাহেদ ড্রোন তৈরি করছে। এর পেছনে রয়েছে খামেনির পরম বন্ধু পুতিনের সহায়তা। দীর্ঘদিন ধরে ড্রোন প্রযুক্তিতে লক্ষণীয় সফলতা দেখিয়ে আসছে ইরান, বিশেষ করে শাহেদ 136, যা আসলে একটি আত্মঘাতী আক্রমণকারী ড্রোন।
এটিতে পরিকল্পিত বোমা থাকে এবং তা শত্রুর লক্ষ্য ভূমির দিকে স্বয়ংক্রিয়ভাবে ধেয়ে যায়, সেই সাথে নির্দিষ্ট লক্ষ্যে গিয়ে বিস্ফোরণ ঘটায়। এই ড্রোনের অন্যতম সুবিধা হলো অতি অল্প খরচে এই ড্রোন উৎপাদন করা যায়। অল্প ব্যয়ে বড় ধ্বংস ক্ষমতা রাখতে পারে ইরানের এই বিশেষ ড্রোন, যা ইরানকে নতুন জগতে প্রবেশ করিয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, বিশ্বজুড়ে যুদ্ধের নতুন গেম চেঞ্জার ইরানের এই ড্রোন। ইরানের তৈরি শাহেদ ড্রোন যুদ্ধক্ষেত্রে তৈরি করেছে মারাত্মক সব ঝুঁকি, কারণ এটি সহজেই বিভিন্ন সংঘাতে ব্যবহার করা যাচ্ছে, যা শত্রুপক্ষের প্রতিরক্ষা ব্যবস্থাকে পূর্ণভাবে চ্যালেঞ্জ করছে। ইরানের দাবি, তারা বর্তমানে খুব বড় পরিমাণে শাহেদ ড্রোন উৎপাদন করছে, আর এই ড্রোন অল্প খরচে তৈরি হচ্ছে। সেই সাথে প্রযুক্তিগত সক্ষমতা নিদর্শনও ঠিকঠাক মতোই প্রদর্শন করতে পারছে ইরান। প্রতিরক্ষা সাময়িকীগুলোর দাবি, ইরানের কাছে প্রস্তুত অবস্থায় রয়েছে প্রায় ৮০,০০০ এই ড্রোন। সেই সাথে প্রতিদিনই তৈরি হচ্ছে বহু সংখ্যক নতুন নতুন ড্রোন। এমন খবর বিশ্বকে ভাবিয়ে তুলেছে। একই সাথে মার্কিন বাহিনীর জন্য চিন্তার বড় কারণ হয়ে দাঁড়িয়েছে এই ড্রোন, কেননা এই ড্রোনকে তারা কোনোভাবেই প্রতিরোধ করতে পারছে না। ইরানের ড্রোন মজুদের তথ্য বড় ধরনের ভয় পেয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিশ্লেষকরা বলছেন, ইরানের ড্রোন সংখ্যা নির্দিষ্টভাবে সরকারি পরিসংখ্যানে এখনও স্পষ্টভাবে প্রকাশিত হয়নি। এই ড্রোনগুলো শুধু ইরানের মধ্যেই কিন্তু সীমাবদ্ধ নেই, সেই তথ্যটিও সামনে আনছেন তারা। আন্তর্জাতিক মঞ্চেও এর ব্যবহার খুব দ্রুত বেড়েছে। রাশিয়া ইউক্রেন যুদ্ধে রাশিয়া ইরানের শাহেদ On-36 ড্রোনগুলো ব্যাপক মাত্রায় ব্যবহার করছে এবং নিয়মিত তাদের লক্ষ্যবস্তু ও অবকাঠামোগত আক্রমণ চালিয়ে যাচ্ছে। গেল বছরে ইরান ইসরায়েল যুদ্ধেও ইরানের ড্রোনের ম্যাজিক দেখেছে গোটা বিশ্ব। বিশেষজ্ঞরা বলছেন, ড্রোন ভিত্তিক যুদ্ধের এই ধারাকে এখন দ্বিতীয় এয়ারফোর্স বলা হচ্ছে। এখানে দ্রুত উৎপাদন, কম ব্যয় এবং বিস্তৃত আক্রমণ ক্ষমতা দিয়ে প্রতিটি পক্ষই প্রতিদ্বন্দ্বিতায় ঝাঁপিয়ে পড়ছে। ফলে রণক্ষেত্রে রচিত হচ্ছে নতুন অধ্যায়, যেখানে ইরান নতুন অস্ত্র, নতুন কৌশল এবং নতুন অধ্যায় সামনে আনছে। আর এর কাছে হার মানছে বিশ্বের অন্যতম পরাশক্তি আমেরিকাও। আয়াতুল্লাহ খামেনির ইরান আগুনে প্রতিরোধের প্রস্তুতি নিচ্ছে। যুদ্ধ শুরু হলে একের পর এক মিসাইলের আগুনের গোলা ছুটবে ইরান থেকে। তারা রীতিমতো মিস্টার ডোনাল্ড ট্রাম্পের পায়ে গিয়ে পড়ছে, যাতে ইরানে হামলা না করে। কারণ আর কেউ না জানলেও উপসাগরীয় এসব দেশের নেতারা খুব ভালো করেই জানেন, ইরান নিজে আক্রান্ত হলে এই অঞ্চলে জ্বালিয়ে ছারখার করে দেবে খামেনির বাহিনী। সেই আগুনের গোলার আঁচ থেকে রক্ষা পাবে না মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও কিংবা তার তাবেদাররাও। পারস্য উপসাগরের অঞ্চলে মার্কিন মিত্ররা সরাসরি ওয়াশিংটনকে সতর্ক করে জানিয়েছে, ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা এখন সর্বোচ্চ পর্যায়ে রয়েছে। যে কোনো সংঘাতে প্রথম আঘাতটা আসতে পারে তাদের উপরেই। তারা ছারখার হয়ে যাবে ইরানের গোলার বারুদে। প্রশ্ন হলো, মার্কিন মিত্ররা কেন ইরানকে এতটা ভয় পাচ্ছে? পারস্য উপসাগরীয় অঞ্চলের দেশগুলোর ভয় শুধু সম্ভাব্য যুদ্ধ নয়, সরাসরি ইরানের প্রতিশোধমূলক ক্ষমতা নিয়ে। এই দেশগুলো জানে ইরানের ক্ষেপণাস্ত্রের প্রথম লক্ষ্য হবে মার্কিন ঘাঁটির পাশাপাশি তাদের নিজস্ব সামরিক ও তেলক্ষেত্রের মতো অর্থনৈতিক স্থাপনাও। সামরিক মূল্যায়নে বলা হয়েছে, ইরানের কাছে স্বল্প ও মধ্য পাল্লার হাজারো ক্ষেপণাস্ত্র রয়েছে, যা খুব অল্প সময়ে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার ও বাহরাইনে আঘাত হানতে পারে। ক্ষেপণাস্ত্রগুলো পারমাণবিক না হলেও তেল শোধনাগার, বন্দর ও সামরিক ঘাঁটি ধ্বংস করতে যথেষ্ট। পারস্য উপসাগরের দেশগুলোর প্রতিরক্ষা ব্যবস্থা একে অপরের সঙ্গে পুরোপুরি সমন্বিত নয়। ফলে একসঙ্গে ড্রোনের ঝাঁক বা বহু ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হলে সেগুলো প্রতিহত করা অসম্ভব হবে তাদের জন্য। ভয়ের আরেকটি বড় কারণ হলো অর্থনীতি। একটি বড় সংঘাত হলে পারস্য উপসাগরের তেল রপ্তানি, বন্দর ও জ্বালানি অবকাঠামো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে, যার প্রভাব পড়বে বিশ্ব অর্থনীতিতে। এই বাস্তবতায় মাথায় রেখে যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত স্পষ্ট জানিয়ে দিয়েছে, তাদের বিরুদ্ধে কোনো হামলায়
তারা নিজেদের ভূখণ্ড বা আকাশসীমা ব্যবহার করতে দেবে না। অর্থাৎ মার্কিন মিত্ররা যুদ্ধ চায় না। ইরানের ভয়ে তারা আমেরিকাকে পা ধরে এখন অনুরোধ করছে ইরানে যাতে কোনোভাবেই হামলা না করে। কারণ এই দেশগুলো জানে যুদ্ধে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে তারাই। এই ভয় থেকেই তারা ওয়াশিংটনকে বারবার সতর্ক করছে যুদ্ধে না জড়াতে। তবু এই অঞ্চলে সামরিক উপস্থিতি বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র আঞ্চলিক নিরাপত্তার অজুহাতে। মার্কিন সেন্ট্রাল কমান্ড একের পর এক যুদ্ধ জাহাজ, যুদ্ধ বিমান ও অতিরিক্ত সেনা মোতায়েন করছে। এই পরিস্থিতিতে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি হুঁশিয়ারি দিয়েছেন, যুক্তরাষ্ট্র যদি যুদ্ধ চাপিয়ে দেয় তাহলে তা শুধু দ্বিপাক্ষিক থাকবে না, বরং পুরো অঞ্চলে তা ছড়িয়ে পড়বে। আগ্নেয়গিরির অগ্নি উৎপাত হতে থাকবে গোটা মধ্য অঞ্চলে। ইরানকে আক্রমণ করতে আসা মার্কিন বিমানবাহী রণতরীর অবস্থান করছিল ওমান সাগরে। কিন্তু আমেরিকার মনে ছিল অন্য ভয়, আর সেই ভয়টির নাম হলো ফাতা শাহেদের মতো ড্রোন। ট্রাম্প খুব ভালো করে জানেন কতটা ভয়ঙ্কর হাইপারসোনিক মিসাইল ফাতা। বলা যায় একরকম নাকে খত দিয়ে পালালো এয়ারক্রাফট ক্যারিয়ার ইউএসএস আব্রাহাম লিঙ্কন। ওমান সাগরের নীল জলরাশিতে দাঁড়ানো আব্রাহাম লিঙ্কন হঠাৎ করেই হারিয়ে গেল আরব সাগরের আড়ালে। ওয়াশিংটন এরই মধ্যে জেনে গেছে মাত্র 2 মিনিটের মধ্যে যে কোনো রণতরী ধ্বংস করতে পারে এই মিসাইলগুলো। তাই দৃশ্যমান আক্রমণ নয়, নিঃশব্দ পিছু হটাই তাদের একমাত্র বিকল্প। অর্থাৎ ভয় পেয়ে আমেরিকার এই যুদ্ধ জাহাজটি পালিয়ে গেছে। এখন কোথায় অবস্থান করছে তার তথ্য এখনো কেউ প্রকাশ করেনি। মধ্যপ্রাচ্যের আকাশে যখন উত্তেজনার ঘনঘটা, ঠিক তখনই নীরবে পিছু হটছে বিশ্বের সবচেয়ে শক্তিশালী সামরিক শক্তি আমেরিকা। ট্রাম্প প্রশাসনের নির্দেশে রণতরীটি সরিয়ে নেওয়া হয়েছে আরব সাগরে। শুধু তাই নয়, নিজের অবস্থান আড়াল করতে বন্ধ রাখা হয়েছে ট্রান্সপন্ডার। প্রশ্ন উঠেছে, এই কি সেই আমেরিকা যে দেশ শক্তি প্রদর্শনের রাজনীতি করে, সেই দেশই কিনা এখন ভয় পাচ্ছে ইরানের কারণে? কারণ ওমান সাগরের যে অবস্থানে ইউএসএস আব্রাহাম লিঙ্কন মোতায়েন ছিল, সেখান থেকে মাত্র 2 মিনিট অর্থাৎ 120 সেকেন্ড সময়ের মধ্যেই আঘাত হানতে সক্ষম ইরানের হাইপারসোনিক মিসাইল ফাত্তা। যুক্তরাষ্ট্রের এভাবে পালিয়ে যাওয়াকে ভিন্নভাবে দেখছেন বিশ্লেষকরা। তারা বলছেন, যত গর্জে তত বর্ষে না। ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা এখন আর কাগজের হুমকি নয়, এটি পরীক্ষিত, কার্যকর এবং ভয়ঙ্কর। ঠিক এই জায়গাতেই ভেঙে পড়েছে ট্রাম্পের আগ্রাসী নীতি। আর তাই টুইটার, বক্তৃতার বাইরে এসে বাস্তব যুদ্ধে নামার সাহস দেখাতে পারেনি ওয়াশিংটন। আয়াতুল্লাহ আলী খামেনির হুঙ্কার, মার্কিন নৌবহরের নীরব প্রস্থান, এসবকে বিশ্লেষকরা বলছেন আরব সাগরে গিয়ে রণতরী ট্রান্সপন্ডার বন্ধ রাখা মানেই এক ধরনের নতি স্বীকার করা। শত্রুর চোখ এড়িয়ে থাকা মানেই ভয়, আর ভয় মানেই দম্ভের পতন। তাই তো প্রশ্ন উঠেছে, মধ্যপ্রাচ্যে আসলে কে নিয়ন্ত্রণ করছে সার্বিক পরিস্থিতি, ওয়াশিংটন না তেহরান? একসময় যে ট্রাম্প প্রশাসন সর্বোচ্চ চাপ নীতির কথা বলতো, আজ তারাই নিজেরাই চাপের মুখে পড়েছে। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে আলোচনা যখন চরম পর্যায়ে, তখন উভয় পক্ষকে আলোচনার টেবিলে আনার উদ্যোগ নেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান। তিনি আলোচনা শুরু করার পর গলতে শুরু করেছে কূটনৈতিক সম্পর্কের বরফ। ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে আলোচনা শুরু করার নির্দেশ দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। এরপর চুক্তির বিষয়ে আশাবাদ ব্যক্ত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও। ট্রাম্পের অব্যাহত হুমকির মুখে সংঘাত এড়াতে মধ্যস্থতার উপায় খুঁজছিল আঙ্কারা। আঞ্চলিক সংঘাত এড়াতে এরদোয়ান মিস্টার ট্রাম্পকে ফোন করে উভয় দেশের নেতাদের মধ্যে টেলিকনফারেন্সেরও ব্যবস্থা করেন। এবার আনুষ্ঠানিকভাবে আলোচনার জন্য প্রস্তুতি নিচ্ছে দেশটি। অর্থাৎ আগামী শুক্রবারেই এই 2 দেশের আলোচনা হওয়ার কথা রয়েছে। আর যদি আলোচনায় সমাধান না হয়, তাহলে এই অঞ্চলে কিন্তু বড় ধরনের যুদ্ধের আশঙ্কা থেকেই যাবে। আর সেই কবে যুদ্ধ শুরু হবে সেটি জানার জন্য আরো কিছুদিন অপেক্ষা করতেই হবে।
সবার সুস্বাস্থ্য আর মঙ্গল কামনা করে এই পর্ব থেকে বিদায় নিচ্ছি। আবারও হাজির হব নতুন কোনো খবর আর তার বিশ্লেষণ নিয়ে। নিজে ভালো থাকুন, দেশকে ভালো রাখুন, আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।